অনেক হলো কালিম্পং অফবিট, চলো এবার এই সিরিজ শেষ করি দার্জিলিংকে ছুঁয়ে। এটাই সিরিজের শেষ ভিডিও, তাই তোমাদের জন্য থাকছে ডাবল ধামাকা। অফবিট দার্জিলিং এর সাথে থাকবে প্রপার দার্জিলিং। অফবিট দার্জিলিং বলতে যার কথা সবার আগে মনে আসে, নিয়ে যাব সেই দাওয়াই পানিতে। সুন্দর আস্তানার খোঁজ তো থাকবেই, তবে যেটা হাইলাইট সেটা এক ভয়ঙ্কর থ্রিলিং জার্নি। মেন রাস্তা বন্ধ থাকায় যে রাস্তা দিয়ে দাওয়াই পানি পৌঁছাতে হলো সেটাকে ভয়ানক ছাড়া আর কিছু বলা আমার পক্ষে সম্ভব না। এছাড়া থাকবে ম্যাল রোডের কাছে এক অপূর্ব আস্তানার খোঁজ। কেভেন্টার্সের মতো একটা পার্সোনাল ছাদ আছে তার, কিন্তু তাও আমি তোমাদের একদমই রেকমেন্ড করব না। কেন সেটা ব্লগেই দেখো। শুরু করি তাহলে দাওয়াই পানি আর দার্জিলিং এর এই ডাবল ধামাকা। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ব্লগ। এবারের মতো কাফের গাঁয়ের কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে চললাম। খুব ভালো একটা দিন কাটালাম, অসম্ভব ভালো হসপিটালিটি, খাওয়া দাওয়া, খুব আনন্দে এবং যে ভিউ দেখে কাটালাম ঘরে বসে শুয়ে। আমি মনে রাখবো এটা অনেক দিন। আর আমার দেখা এখনো পর্যন্ত, আমি নেপাল সিরিজ বাদ দিলে, নেপালে গিয়ে যা দেখেছিলাম সেটা বাদ দিলে, এটা এখনো বেস্ট ভিউ, বেস্ট ক্লিয়ার ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। তো খুবই মেমোরেবল একটা জার্নি, খুবই মেমোরেবল একটা সময় কাটালাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। এবার নেক্সট গন্তব্যে যাওয়ার পালা। আজকের গন্তব্য দাওয়াই পানি। কোথায় থাকছি সেটা তো দেখতেই পাবে, সঙ্গে থাকো। প্রচুর গল্প আছে কিন্তু, জার্নির গল্প। রোদ ঝলমলে একটা দিনে ঈষৎ ঠান্ডা হাওয়াকে গায়ে মেখে আমরা পানবুদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তারপর কালীঝোড়া ক্রস করে দার্জিলিং এর দিকে এগিয়ে যাব আমরা। আমি তোমাদের সবসময় বলি না যে আলাদা করে কোনো পয়েন্ট ওয়াইজ ঘোরার দরকার পড়ে না, তাও তোমাদের জন্য পয়েন্ট দেখাতে হয় যারা পয়েন্ট দেখতে পছন্দ করো, কোথায় কোথায় ঘুরতে যাবে দেখতে পছন্দ করো। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয়, সেই অর্থে কোনো নাম করা ভিউ পয়েন্ট নয়, কিন্তু এখান থেকে ভিউটা দেখবে। এই দেখো ভিউ, তিস্তা বয়ে চলেছে। কি বলবে, এটা কিন্তু কোনো নাম করা ভিউ পয়েন্ট নয়, সেই অর্থে এটা কোনো ভিউ পয়েন্টই নয়। কিন্তু নর্থ বেঙ্গলের এই যে সিনিক বিউটি, এটা সব জায়গা থেকে উপলব্ধি করা যায়, সব জায়গা থেকে। আলাদা করে কোনো পয়েন্টে ঘোরার দরকার পড়ে না। যদি চোখ থাকে, যদি বোঝার মন থাকে, যদি উপভোগ করার মন থাকে, তাহলে যে কোনো জায়গা থেকে তুমি সেটাকে এনজয় করতে পারবে। অসাধারণ, অসাধারণ। এইবার আমরা যেখানে এসেছি এইটা একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে পানবু ভিউ পয়েন্ট। দেখাই, এখান থেকে করোনেশন কিন্তু একদম ক্লিয়ার দেখা যায়। করোনেশন ব্রিজ, এদিকে তিস্তা পুরো, আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা। অসম্ভব সুন্দর, দারুণ হাওয়া হচ্ছে। হ্যাঁ, এখানকার যে হোমস্টেগুলো আছে এখানে কিন্তু সানরাইজ, সানসেট এগুলো দুটোই চরম দেখতে পাওয়ার কথা। তো একবার ইচ্ছে আছে এখানে কোনো হোমস্টেতে থাকার থেকে দেখার, বাট দারুণ। ওই যে এটা হচ্ছে করোনেশন ব্রিজ, আর এই যে এদিকে মাইটি কাঞ্চনজঙ্ঘা। ওখানেও একটা পয়েন্ট করা আছে, এখানেও একটা পয়েন্ট করা আছে। এই হচ্ছে ভিউ। তাহলে এটা একটা দারুণ পয়েন্ট দেখালাম, এটাকে মাথায় রেখো। আমার তো দারুণ লেগেছে। এখান থেকে একটু এগোলেই নিচে কালীছড়া ড্যাম দেখা যায়, দারুণ। এই পানবু থেকে কালীঝোড়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটাও অসাধারণ দৃশ্যপটে ঠাসা। ঘড়ি বলছে এখন 11:55। আমরা এই মুহূর্তে পানবুতে।
তোমরা তো অলরেডি জানো আমরা দাওয়াই পানি যাচ্ছি। ওই যে দেখো কালীঝোড়া দেখা যাচ্ছে। তবে ড্যাম আর আর্মি এরিয়া হওয়ায় এখানে ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই দেখাতে পারলাম না, সরি। যাই হোক, যেটা বলছিলাম, কালীঝোড়া থেকে দাওয়াই পানির দূরত্ব 43 কিলোমিটার, সময় লাগে ওই 1.5 ঘন্টার একটু বেশি। তবে শুনলাম 6 মাইলের রাস্তা বন্ধ আছে, আমাদের অন্য একটা খারাপ রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। শুনেই কেমন ফিলিং লাগছে, তাই না? এই যে শীতকালের তিস্তা, কি শান্ত দেখেছ, অথচ বর্ষাকালে যে কি রূপ ধারণ করে তার চিহ্ন তোমরা দেখতে পাবে আরেকটু এগুলেই। এই যে তিস্তার ধ্বংসলীলার প্রমাণ, তিস্তা কি তাণ্ডব চালিয়েছে বুঝতে পারছো? আচ্ছা, আমাদের ইমিডিয়েট নেক্সট প্ল্যান হচ্ছে আমরা এখন ত্রিবেণী ভিউ পয়েন্ট পেশকের উপর দিয়ে 3 মাইলের দিকে যাব। তারপর 3 মাইল থেকে আমাদের ডান দিকের রাস্তাটাতে ঢুকতে হবে। আমাদের হোমস্টে ম্যানেজার যা বললো তাতে তাই দাঁড়ালো আর কি। এই যে ডান দিকে, এটাই ত্রিবেণী ভিউ পয়েন্ট বা লাভার্স মিড পয়েন্টও বলে অনেকে। আর এইটা হলো আমার খুব কাছের, খুব পছন্দের পেশক টি গার্ডেন। এটা আমার সেই তখন থেকে পছন্দ যখন পেশকের নাম সেইভাবে হয়ইনি। সর্বসাকুল্যে একটা দোকান ছিল তখন। আমার কাছে পেশকের সব থেকে প্রিয় হলো এই চা বাগানের ঢাল আর এখানকার নেভার এন্ডিং হাওয়া। মানে পেশকে এসেছি আর এখানকার হাওয়া প্রাণ জুড়িয়ে দেয়নি, এটা আজ পর্যন্ত হয়নি। পড়ন্ত রোদের তেজে ওই চা বাগানের সবুজেরা কত দীপ্তিমান দেখেছ? এই যে এবার লামাহাটা পার্কের উপর দিয়ে যাচ্ছি কিন্তু আমরা। আমাদের নেতারহাট ব্লগে সৌভিককে দেখেছিলে, মনে আছে? সেই সৌভিক, ও বাইক নিয়ে কলকাতা থেকে এসছে, অন্য একটা গ্রুপের সাথে এসেছিল, কিন্তু ওর হঠাৎ মনে হয়েছে আমাদের সাথে থাকবে, তাই ও চলে এসছে দাওয়াই পানিতে। মাঝখানে গিয়ে একা পড়ে আটকে জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়েছিল, কোনো মতে নেমেছে, এখন পেছনে পেছনে আসছে, এতক্ষণ ওয়েট করছিল। তাহলে এই ট্রিপে আরো একজন অ্যাড হলো আমাদের। তার মানে আরো একটু মজাও অ্যাড হলো, কারণ সৌভিক খুব মজার ছেলে, ভালো ছেলে। বলজিতের বিশ্বস্ত হাতে দুর্বার গতিতে ফুল উৎসাহ নিয়ে ছুটে চলেছি আমরা। ভাবখানা এমন, এই তো দাওয়াই পানি এসে গেলাম বলে, কিন্তু তখনও কি আর জানি আমাদের জন্য কি বিভীষিকা অপেক্ষা করছে। এই সেই 3 মাইল বাজার। ম্যানেজারের কথা মতো আমরা ডান দিকে ঘুরলাম। সবে মাত্র 700-800 মিটার এসেছি, অলরেডি রাস্তা খেল দেখাতে শুরু করেছে। এই বোধহয় সেই জঙ্গল শুরু হয়ে গেল যেটার কথা আমাদের বলা হয়েছিল। চলো দেখাই যাক সামনে আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। তবে যাই বলো, রাস্তা যেমনই হোক, পড়ন্ত বিকেলের রোদে আর এই আলো ছায়া মাখা রাস্তায় আমি কিন্তু এই জার্নিটাকে দারুণ উপভোগ করছি। ও লাগছে, দেখ এটা, দেখ মাদিকটা দেখ। আমি তুলে নিয়েছি, পিছনে দেখ, ওকে দেখ, নাম ব্যস্ত। থ্রিলিং জার্নি, জঙ্গলের মধ্যে দিয়ে ফুল অফরোডিং চলছে। আর সৌভিক বাইকে আসছে, ওর জন্য একটু দাঁড়াতে হচ্ছে। কিচ্ছু হবে না, চো ব্যাস, আরামসে, আরাম, আস্তে আস্তে, হ্যাঁ ব্যাস, এই তো। যত আমরা এগোচ্ছি তত চোখের সামনে রাস্তাকে খারাপ থেকে খারাপতর হতে দেখছি, আর সৌভিকের কনফিডেন্স তত কমছে। আসলে আমাদের কোনো ধারণাই নেই যে সামনে রাস্তা আরো কত খারাপ হতে চলেছে।
হঠাৎ বাইকের হর্ন শুনলাম বেশ কয়েকবার। সৌভিক হর্ন দিয়ে আমাদের সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, মনে হচ্ছে ওর কোনো অসুবিধা হচ্ছে। সৌভিক কিন্তু খুব ভালো রাইডার, কিন্তু এই রাস্তা দেখে প্যানিক করে গেছে। তাছাড়া এইসব রাস্তায় যেখানে চাকা গ্রিপই করে না, দুদিকে পা না পেলে পড়ে যাওয়াটা অবধারিত। সৌভিকের সেটাই অসুবিধা হচ্ছে, তাই আমি চেষ্টা করলাম যদি একটু নামতে পারি। সৌভিকদা উঠে এসো গাড়িতে, হেলমেটটা নিয়ে নাও তুমি। রাস্তাটা দেখছো? আর আমার সমস্যা হচ্ছে পেগাসাস ক্রুজার বাইক, পশ্চার একদম আলাদা, আর এটা অ্যাডভেঞ্চার, আর আমি প্রথম চালাচ্ছি, তাই আমিও ঠিক কনফিডেন্স পাচ্ছি না। কিন্তু তাও যেহেতু পা পাচ্ছি মাটিতে, তাই মনে হচ্ছিল যে পেরে যাব। আর তাছাড়া এই যা রাস্তা, এর চেয়ে আর কত খারাপ হবে সামনের রাস্তা। কিন্তু আমার ধারণা যে কতটা ভুল, সেটার প্রমাণ পেতে খুব বেশি দেরি করতে হলো না। চালাবো কি, বাইকের চাকা গ্রিপই করছে না, আর যখন পড়ার মতো টাল খাচ্ছি পাও হড়কে যাচ্ছে। না না, এখান থেকে নিচে নামানো মুশকিল হয়ে যাবে। এখান থেকে তাও উঠবে, যেটুকু রাস্তা আছে এখান থেকে তাও উঠে যাবে। নিচে সেটা দেখছি তো, এখানে আরো শুনলে দাদার কথা, বলছে ये तो कुछ भी नहीं, নিচে और भी খারাপ है। এরপর আর রিস্ক নেওয়া চলে? তাই ডিসাইড করলাম গাড়িটাকে সাইড করে এই জঙ্গলের মধ্যেই পার্ক করে আমরা নিচে নামবো। রাস্তাটা দেখো। আমি চেষ্টা করলাম কিছুটা নামার, কিন্তু এর পরে নামলে আর উঠতে পারবো না। আর যে রাস্তাটা ভালো সেই রাস্তাটা খুলবে 12 তারিখ। তো 12 তারিখ অবধি আমাদের হাতে সময় নেই, আমাদের কালকেই বেরোতে হবে। কালকে আবার অন্য জায়গায় যাওয়ার আছে, তো এটা খুবই চাপের আর কি। বাহুবলী, মহেন্দ্র বাহুবলী। ওটা কোথায় দিবি? যাতে কেউ স্ট্যান্ডটা না তুলতে পারে বাইক নিয়ে। हाँ। बाप रे बाप, आप अगर नहीं होते तो दिक्कत हो जाता। आप ठीक टाइम पे आए। बलजीत मियां, जिंदगी तुम्हारी। बलजीत चलो, अभी भी टाइम है, लौट सकते हैं। তার আগে এইভাবে নামি, হেঁটে হেঁটে নামি। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে কোলাখাম, লাস্ট কোলাখামের রাস্তা গিয়ে মনে হয়েছিল যে রাস্তা নেই, কিন্তু এই রাস্তাটা যাচ্ছে তাই। এই দেখো অবস্থা, এখান থেকে কালকে উঠতে গেলেও প্রচণ্ডই চাপ হবে। बाप रे बाप, इंक्लाइन। এর চেয়ে আমি হেঁটে ভালো নামছি। ঠান্ডা ভালোই আছে, কিন্তু জগিং করতে করতে আমি এখন লিটারালি দৌড়াচ্ছি আর ভাবছি এই রাস্তা দিয়ে কালকে ফিরবো কি করে। এটাও একটা অভিজ্ঞতা হচ্ছে বটে। ঘন জঙ্গল, যেখানে ভাল্লুক, লেপার্ডের মতো জীবজন্তুরা রয়েছে, তার মধ্যে দিয়ে পড়ন্ত বিকালে এইভাবে নামা। তাছাড়া খেয়াল করেছো কি, আমরা ছাড়া এই গোটা রাস্তাতে আর একজন মানুষকেও আমরা দেখতে পাইনি। ঠান্ডা লাগছে বেশ। ফাইনালি একটা আশার আলো। জঙ্গল ফুরিয়েছে, রাস্তার খাড়াই একটু কমেছে, তাই আবারও গাড়িতে উঠে বসলাম। কিন্তু এই যে ছোট গল্পের মতো এই খারাপ রাস্তাও শেষ হয়েও যেন কিছুতেই হচ্ছে না শেষ। আচ্ছা, যাদের জীবনের মায়া কম, যারা থ্রিল চাও জীবনে, এই রাস্তাটা দিয়ে এসো। এই 3 মাইলের এই রাস্তাটা দিয়ে, 6 মাইলের রাস্তাটা তোমাদের জন্য নয়। Oh,
क्या हुआ? এই হলো গ্রাম দাওয়াই পানি। শেষমেশ তাহলে আমরা অক্ষতভাবে পৌঁছালাম কি, তাই তো? ঘড়ি বলছে 3:05, মানে বুঝতে পারছো আমাদের পাক্কা 1 ঘন্টা বেশি সময় লেগেছে। কাঞ্চনজঙ্ঘা মানে সিনিক ভিউ হিসেবে জায়গাটা অনন্য সাধারণ, মানে যেটুকু দেখছি যেটুকু বুঝতে পারছি অসাধারণ সিনিক বিউটি। আচ্ছা ওইটা দার্জিলিং, হ্যাঁ সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না, কিন্তু নামছি এখানে কাঞ্চনজঙ্ঘা অনেক কাছে রে। উফ, যদি ভিউ চাও, আমি জানি না কালকে সকালে কি ওয়েদার থাকবে, আশা করছি খুব ভালো পাবো এবং আমি পাগল হয়ে যাব। তারপর আমি জানি না আমি কি করব। ফাইনালি আমাদের আজকের আস্তানা মাউন্টেন মিডো, এই যে। हाँ चलो दिखाओ, क्या नाम है तुम्हारा? ईशान। थोड़ा इधर पलटो, ईशान अवस्थी के तरह ही दिखते हो तारे जमीन पर। ওর নাম ঈশান, কিন্তু ওকে ঈশান অবস্থির মতোই লাগছে তারে জমিন পরের। আচ্ছা এই হচ্ছে সিঁড়ি উঠে যাচ্ছে আমাদের আজকে এই টেন্ট হাউস, আমরা টেন্ট হাউসে থাকবো। হ্যাঁ এই যে টেন্ট হাউস, আমাদের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, আর এই আমাদের ঘর, তাই তো? ও क्या बात है, একটা ডাবল বেড, দুটো ডাবল বেড, তিনটে ডাবল বেড, চারটে ডাবল বেড, 8 জন এখানে আরামসে থাকতে পারে। আচ্ছা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, হ্যান্ড শাওয়ার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশও রয়েছে। ওফ দারুণ, ব্যবস্থাপনা খুবই ভালো। হ্যাঁ আমি এতটাও এক্সপেক্ট করিনি। আয়না আছে, একটা ল্যাম্প রয়েছে, আর এখান থেকে বেরোলে এই হচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। মনে হচ্ছে ঢিল মারলে কাঞ্চনজঙ্ঘার গায়ে আওয়াজ হবে, লিটারেলি মনে হচ্ছে এখান থেকে ঢিল ছুড়লে কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়বে আর ঢিল পড়ার আওয়াজ হবে। আহা। আচ্ছা এই আরেকটা ঘর আছে, এখানেও দুটো, একটা কিং সাইজ বেড আছে আর একটা কুইন সাইজ, এখানে 3 জনও থাকতে পারবে, এতটাই চওড়া, আর এখানে 2 জন। মোদ্দা কথা এই হচ্ছে এখানকার অ্যাকোমোডেশন। এটা হচ্ছে ওয়াশরুম, বিরাট লম্বা ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, আয়না, বেসিন, ঠিকঠাক ব্যবস্থা। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। কিছুই যখন পাচ্ছি না, মানে তোমাদের ফোন করলাম, ফোন করে দেখছি তোমরাও অনেকটা দূরে আছো, এদিকে আসাও সম্ভব নয়। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কি হবে আমি জানি না। ভাবছি একবার উপরে যাব, লোক ডেকে আনবো, তখন দেখছি একটা লোক, মানে আমার তখন তাকে দেখে না মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসছে আমাকে বাঁচানো। সত্যি তাই, সত্যি তাই, এরকম দেখবি অনেক সময় হয়, মানে যখন দেখবি কোনো, মানে আমরা দেখেছি, মানে আমার জীবন দিয়েও দেখা, এটা প্রত্যেকেই তোমরা রিলেট করবে, দেখবি আর কোনো অপশান নেই, মনে হয় যে সব শেষ, ঠিক কোনো না কোনোভাবে কেউ না কেউ এসে হাত ধরে টেনে রাস্তাটা পার করে দেয়, সেটাই হয়েছে আর কি। একদম, মানে আমি লোকটাকে দেখে বললাম ভাইয়া এক হেল্প করেন, তো ওই লোকটা বললো যে হ্যাঁ আমি আপনাকে দেখেছি, উপর থেকে আপনি নামছিলেন কিন্তু রাস্তা তো বন্ধ, ঘুরে আসেননি, তাই আমার টেনশন হলো, আমি নেমে আসলাম আপনাকে হেল্প করার জন্য। এটা হচ্ছে ডাইনিং স্পেস, কিচেন, ডাইনিং স্পেস। হ্যাঁ চলো খেয়েই নি। মাউন্টেন মিডোর খাবারে আমি মাউন্টেনের স্বাদ পেয়েছি, মানে লোকাল টাচ পেয়েছি আর কি। আমার তো বেশ লেগেছে। ক্ষেতের ফ্রেশ সবজি তুলে রান্না করেন ওনারা, আর তাছাড়া আমার এত খিদে পেয়েছিল যে আলাদা করে দেখাতেই ভুলে গেছি কি কি ছিল।
লাঞ্চে ছিল স্পেশাল আলু ভাজা মশলা দিয়ে, ডাল আর একটা সবজি আর ডিমের কারি। খেতে খেতে ওদিকে বিকেল গড়াতে শুরু করেছে। দাওয়াই পানির গোধূলি আর সন্ধ্যের সন্ধিক্ষণ তোমাদের না দেখিয়ে আমি কি করে শান্তি পাই বলো? সন্ধ্যের দার্জিলিংয়ে পাহাড়ে এক এক করে চলে ওঠা আলো অদ্ভুত রূপকথার রাজ্যে পৌঁছে দিচ্ছে না? অনুভব পিতৃত্বের স্বাদ পেয়েছে। আচ্ছা, এখানকার দোকান কিন্তু 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে হয় বা কিছু কেনার ইচ্ছে হয় 6টার মধ্যে। হ্যাঁ, ঠান্ডা বেশ ঠান্ডা। ঠিক হ্যাঁ, ये ज्यादा है या कम है? लिमिट का है। हाँ स्केल का है। हाथ हाथ ফাইনালি ঠান্ডার বিরুদ্ধে লড়াই করার একটা আমরা উপায় বার করেছি, সেটা হচ্ছে বনফায়ার। আর বনফায়ার এই হচ্ছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো। এই দাওয়াই পানির সন্ধেটা বহু বহু দিন মনে থাকবে আমার। চাঁদের আলো আর দার্জিলিংয়ের পাহাড়ের তারার দলের যে নৈসর্গিক দৃশ্য দাওয়াই পানি আমাকে উপহার দিল তা অনন্য। তোমরাই বলো না, কোনো শব্দই কি যথেষ্ট এই নৈসর্গের বর্ণনায়? এই সৌভিক, তো সমাধি হয়ে গেছে তো, বসে বসে ঘুমোচ্ছিস কেন? আচ্ছা, ঘুম থেকে ওঠার প্রসেস বুঝলাম, মানে একদম শুয়ে হাফ উঠে, বাকিটা ঠান্ডা আছে ভালোই এখানে। আর দেখতে পাচ্ছি এই পাহাড়ের উল্টো ঢালে মেঘেদের ছায়া পড়েছে, এক এক সময় এক এক রকম শেপ নিচ্ছে। কখনো এটা যেমন ইউএফওর মতো লাগছে এখন, কখনো এখানে দেখলাম এটা চিতার শেপ। চিতা যখন দৌড়ায় তখন দুটো পা এক জায়গায় হয়, মুখটা এরকম হয়, আর একটা অদ্ভুত শেপ হয়, একদম হুবহু সেই। কত পাখি উঠছে দেখো। আহা, এবার যে কটা স্টেতে থাকলাম প্রত্যেকটা স্টেই আমার বেশ পছন্দ হয়েছে, তবে সব জায়গায় তো কম বেশি এদিক ওদিক থাকে। মাউন্টেন্স মিডো বেশ ভালো, লোকেশন, সিনিক বিউটি তো অসাধারণ। যেটা একটু বেটার হতে পারে সেটা হচ্ছে এখানকার রুম সার্ভিস আর ক্লিনলিনেস। যেহেতু টেন্টে এইটুকু থাকবে, একটু সমস্যা থাকবে টেন্টে, বিশেষ করে টেন্টে একটু ঠান্ডা লাগে, তো সেইটুকু অ্যাডজাস্ট করতে পারলে কিন্তু এটা একটা দারুণ অপশান। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখা আর উল্টো দিকে রাত্রের দার্জিলিংকে দেখার অসাধারণ একটা জায়গা, অসাধারণ। তোমরা দেখেছো অলরেডি কি মায়াবী লাগছে এখান থেকে উল্টো পাড়ের পাহাড়টাকে। তো বেশ ভালো, বেশ ভালো। আমার যদি রেটিং দিতে বলো আমি 10-এ 8 দেবো। ওই 2 নম্বর কাটবো এই টেন্টে ঠান্ডা লাগার জন্য, আর একটু ক্লিনলিনেস হলে আমার মনে হচ্ছে ভালো হতো। বাট খুবই ভালো, খুবই ভালো, আমার ভালো লেগেছে। তোমরা চাইলে আসতে পারো। আচ্ছা, আরও কিছু ইনফরমেশন দিই। এখানে ড্রাইভার্স অ্যাকোমোডেশন 500 টাকা নেয়, আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে তো গাড়ি পার্ক করতে হবে। গাড়ি পার্কিং চার্জ কিন্তু 100 টাকা। আমরা যে রাস্তা দিয়ে এলাম সেটা কিন্তু এখানকার আসল রাস্তা নয়, তো ওই রাস্তাটা বড্ড খারাপ। আর আসল রাস্তা খুলবে কালকে থেকে। আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা বেরিয়ে যাব। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই যেতে হবে। টাটা। চলো 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 চলো। উইশ আস লাক। তার কারণ সামনে যে রাস্তাটায় উঠতে হবে আমার মনে হয় বেশ চাপ আছে, এবং আমাদের কিছু জায়গায় নেমেও যেতে হবে, হেঁটে উঠতে হবে। আমার মনে হয় বেশ চাপের রাস্তা। उतरे हाँ उतरना पड़ेगा ना, उतरते এতটা খাড়াই আমাদের এতজনকে নিয়ে উঠবে না, গাড়িটা নামতে হবে। মানে বোলেরোও টানতে পারছে না এই রাস্তাটা। গাড়ি এগিয়ে গেছে, উঠতে সমস্যা হচ্ছে। ওরা কিন্তু আমায় ছাড়ছে না, ওরা কন্টিনিউয়াস আমার সাথে আছে। প্রচণ্ড খাড়াই জঙ্গলে, এই মুহূর্তে আমি একা। চল ভাই, নিয়ে চল, চলো বন্ধু।
প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, একটা টেনশন ছিল যে সৌভিকের বাইকটা কালকে এখানে রাখা ছিল, একদম ইন দ্য মিডল অফ নোভেয়ার যাকে বলে, এই যে এরকম একটা জায়গায় সামনে রাখা ছিল, সেটা এখনো আছে। এটাই যে শান্তি। ওই যে বাইকটা আছে এখন, সুস্থ সবল আছে। দাওয়াই পানির থ্রিলিং ইয়েট চোখ ধাঁধানো স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি এবারের মতো। অফবিট দার্জিলিং ছেড়ে এবার মেইন কোর্সের পালা, মানে খোদ দার্জিলিং। কাল আমরা ফিরে যাব। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যখন নর্থ বেঙ্গল প্ল্যান করি, আমার ট্রিপের শেষ দিনটা চেষ্টা করি দার্জিলিংয়ে কাটিয়ে ফিরতে। এই যে দেখতে দেখতে ঘুম স্টেশন চলে এসেছি। ছোটবেলায় কুইজ বইতে পড়া পৃথিবীর উচ্চতম সেই রেল স্টেশন। দারুণ পজিটিভ একটা ভাইব রয়েছে এখানে। আর এই হলো দার্জিলিং এর ট্রেডমার্ক টয় ট্রেন। চলো টুক করে তোমাদের মনাস্ট্রি ট্যুরটা করিয়ে আনি। কি বেশ সুন্দর না? আচ্ছা, এবার যাব বাতাসিয়া লুপ। এখানে টিকিট কেটে ঢুকতে হবে, পার হেড 50 টাকা খরচ। দার্জিলিংয়ের ট্যুরিস্টদের কাছে ওয়ান অফ দ্য টপ মোস্ট অ্যাট্রাকশন কিন্তু এই বাতাসিয়া লুপ। এবং দার্জিলিংয়ে এলে তোমাদেরও বলবো, সাইট সিং এ মাস্ট ভিজিট প্লেস কিন্তু এটা। আবার পথ চলা শুরু। ওই যে দার্জিলিংয়ের হাই রাইজগুলো দেখা যাচ্ছে। 11টা বেজে গেছে, আর দেরি করব না, কারণ আমার সাথে দেখা করবে বলে একটা ছোট্ট মানুষ বসে আছে। ওদের দুপুরেই ট্রেন, তাই ঝটপট আমাকে আজকে রাস্তানায় পৌঁছাতেই হবে। এই যে এটা হলো দার্জিলিংয়ের রেল স্টেশন। দার্জিলিংয়ের এই একটাই জিনিস আমার একটু বিরক্তিকর লাগে, এই জ্যাম। কিছু করার নেই, যদিও এত মানুষ দার্জিলিং আসেন, কিন্তু আমি পার্সোনালি ভিড়ভাড়টা একটু কম পছন্দ করি। আর এটা হলো চক বাজার। এক্ষুনি রিয়েলাইজ করলাম যে আজ পর্যন্ত দার্জিলিংকে নিয়ে কোনো ডেডিকেটেড ব্লগ বানানো হয়নি, তাই ইচ্ছে করছে ইন ফিউচার শুধু দার্জিলিংকে নিয়েই কিছু বানানোর। দেখি কবে সময় হয়। আপাতত আমরা টিভি টাওয়ারের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে বড় গাড়ি, আমরা আজকে যেখানে থাকবো এখানে বড় গাড়ি ঢোকে না, তো ওখান থেকে হোমস্টে থেকে ছোট গাড়ি একটা পাঠাচ্ছে, ওরাই লাগেজ আর আমাদের দুজনকেই নিয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা সবচেয়ে চাপের সেটা হচ্ছে এই ভারী ভারী লাগেজগুলো নিয়ে যাওয়া। ওনারা এইভাবে লাগেজ নিয়ে যাচ্ছেন, এইভাবে ওনারা লাগেজ নিয়ে যাচ্ছেন একসাথে দুটো। দিদি লাগ যায়গা। আমি নিয়ে যাচ্ছি, আমার কষ্ট হয়ে যাবে। আরে এদিকে আসো, দাঁড়িয়ে আছে কত ক্যাজুয়ালি, সেটা দেখো। আমার এই জিনিসটা একদম ভাল লাগছে না যদিও, কিন্তু এটা ওনাদের প্রফেশন, যা বুঝতে পারছি। আমি একদমই এই জিনিসটা, হ্যাঁ চলো চলো, নেই নেই আপ যাইয়ে আপ ये लेके जाइए। আমার জিনিসটা একদমই ভাল লাগছে না, কিন্তু এটা ওনাদের প্রফেশন, ওনারা এইভাবেই নিয়ে যান। খুব চাপের। এখানে আসারই একটাই সমস্যা, যেহেতু রাস্তাটা ছোট এবং খাড়াই ঢাল, তো লাগেজ নিয়ে যাওয়ার প্রবলেম আছে। কিন্তু এনারা এইভাবে এখান থেকে লাগেজ ক্যারি করে নিয়ে যান, তো লাগেজের সমস্যাটা মিটেছে। যেহেতু বড় গাড়ি ঢোকে না, তাই হোমস্টে থেকে আমার জন্য গাড়ি পাঠিয়েছে মৌমিতাদি। আচ্ছা, এখানে একটা গল্প বলি। তোমরা যারা আমার সন্দাকফু ভিডিও দেখেছো তারা তো জানো যে শতাব্দীতে করে আমি পুষ্পেন্দার অনুভব গেছিলাম। এবার আমার বাঁ দিকে একজন দিদি বসেছিলেন। ইভেনচুয়ালি রাস্তায় যেতে যেতে অনেক গল্প হয়, এবং গল্পসূত্রে জানতে পারি তার দার্জিলিংয়ে একটা হোমস্টে আছে। তিনি আমাকে সেই হোমস্টের ছবি দেখান, এবং সেই হোমস্টের ছবিগুলোর মধ্যে একটা টেরেস ছিল যেখান থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ ক্লিয়ার ছিল। সেইটা দেখে আমি ছিটকে যাই,
এবং তিনি আমাকে বলেন যে তুমি কখনো দার্জিলিংয়ে এলে একবার আমার হোমস্টেতে থেকো। তো সেই কথা, সেই কমিটমেন্ট রাখতে আমি এসেছি। এবার দার্জিলিংয়ে একটা দিন কাটাবো মৌমিতাদির হোমস্টেতে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা রিশুট করতে হচ্ছে কারণ আমি এটা দেখাতে চেয়েছিলাম, আগে বল করে স্লো মোশনে হয়ে গেছিল। এটা কি সুন্দর গ্রিটিংস কার্ড এঁকেছেন ওই দাদা, শিল্পী মানুষ, হাতে তুলির টান দেখলে বোঝা যায়, অসাধারণ। আর ভেতরে লেখাটা একবার পড়ি। আজকে 11/11/2024 এই অধমের জন্মদিন। জন্মদিনের ভোর মেঘকিয়নের ভেলা, আলোকময় হোক এ বেলা ও বেলা, শঙ্খকে জন্মদিনে দরজার বাইরের শুভেচ্ছা। মানে এই জিনিসগুলো না অমূল্য, মানে এই ভালোবাসাগুলো সত্যি অমূল্য। কোথায় ট্রেনে দেখা হয়েছিল দিদির সাথে, সেইখান থেকে আজকে দিদির এখানে আসা। দার্জিলিং আমার এমনি একটু ক্রাউডেড লাগে, কিন্তু দিদি আমায় যে ছবিগুলো দেখিয়েছিল সেই ছবির টানে আমি এসেছি এবং সেই কমিটমেন্ট রাখতে এসেছি। একদম এতটুকু ভুল করিনি। ওইটুকু ছেলে, ওর শরীর খারাপ, ও আমার জন্য বসে আছে অধীর আগ্রহে এবং সবাইকে নাকি বলছে শঙ্খ আঙ্কেল আসবে, এদিক ওদিক যাও, এটা আনো, আনতে যাও। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। পাহাড়ে এসে এটা হবে আমি ভাবিনি। আর সত্যি কথা বলছি, যখন আমি এই ট্রিপটা প্ল্যান করি আমি একটু ভুলোও না। আমার জন্মদিন কবে না কবে আমার কিন্তু কিছুই মাথায় থাকে না। আমি গালাগাল খাচ্ছি রীতিমতো আমার বন্ধুদের কাছে যারা কলকাতায় আছে, তুই জন্মদিনের দিন কি করে তুই বাইরে থাকছিস, মানে এই গালাগালটা আমি খাচ্ছি। কিন্তু এই যে আমার আশেপাশে যে লোকজনগুলো রয়েছে যারা আমাকে ভালোবেসে সবসময় বেঁধে বেঁধে রাখে, ওই মানে ওরকম একটা রিমোট জায়গাতেও কোথা থেকে কেক জোগাড় করলো আমি জানি না, রাত্রেবেলা কেক জোগাড় করে সেলিব্রেশন হলো। যাই হোক, দিদির সাথে আলাপ করাই। দিদি নমস্কার। এবং দিদির সাথে কিন্তু সান্দাকফু যাওয়ার ট্রেনে আলাপ হয়েছিল, আমাদের অলরেডি বলেছি। আমার পাশে এসে বসেছিল, ওই কথা বলতে বলতে আমি জিজ্ঞাসা করলাম এগুলো মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ, এই থেকে ব্যাস কথা শুরু। দিদি একটু ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম কারণ আমার প্রচণ্ড ভয় লাগছে, সেই একটা চেঁচামেচি, এসে গেছি এখানে, ওইগুলো দেখাবে। 3 সেকেন্ড 4 সেকেন্ড আমি দেখেছি, সঙ্গে সঙ্গে ওকে বলেছি তুমি কি বাচিক শিল্পের সাথে যুক্ত, এবং ওখানে বসে বসে আমি ট্রেনেতেই বিভিন্ন জনকে ওর ব্লগের অ্যাড্রেসটা দিয়েছি, মেঘপিয়নের ব্লগ দেখো। এখন এখানে দেখিয়েছি, এরা সারাদিন ধরে যতগুলো পারছে দেখে যাচ্ছে। হ্যাঁ, এটা মানে নেশা, শঙ্কর বলাটাই একটা নেশা। উচ্চারণ তো বলারই কিছু নেই, আর সত্যি একটা গল্প বলা, অদ্ভুত সুন্দর একটা গল্প বলা। তোমাদের আশীর্বাদ করো। আজকেও থাকতে বলেছিল, আমি সেদিন বলেছিলাম পারবো না, আমার ছেলের স্কুল থাকবে, এই থাকবে। তো অদ্ভুতভাবে কোইন্সিডেন্স, আমি কিন্তু এসেও গেলাম, থেকেও গেলাম। আমি কিন্তু একদমই ওর জন্য আসিনি, আমি অন্য কাজে এসেছিলাম, আমার চলে যাওয়ার ছিল। কিন্তু আমার ওর সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, দেখা হয়ে গেল। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা ছিল ওর সাথে দেখা হোক, কারণ ওকে কেউ যদি বলছে সে শঙ্খ আঙ্কেলকে চেনে না, ভীষণ বিরক্ত যে শঙ্খ আঙ্কেলকে তো না চেনার মতো কিছু নেই। কাটো। হ্যাপি বার্থডে ডিয়ার মেঘপিয়ন, হ্যাপি বার্থডে। গায়ে জোর চলে এসছে। আচ্ছা, এই মুহূর্তে আমি বসে আমাদের হোমস্টের ছাদে, এবং বুঝতেই পারছো একটা কি সুন্দর ব্যাকড্রপ নিয়ে খেতে বসেছি। আমরা এখন দার্জিলিংয়ে। তো আমার মনে হয় যে থাকার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট এমন কোনো জায়গায় থাকতে পছন্দ করব যেখান থেকে আমি ওই শহুরে ভিড়ভাট্টার ওই লুকগুলো দেখতে পাবো না, একটু ল্যান্ডস্কেপ দেখতে পাবো ওপেন, এবং সূর্যোদয় বা সূর্যাস্ত কোনো কিছুর একটা দেখতে পাবো, এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমাদের এই হোমস্টে কিন্তু তার প্রত্যেক কটাই টিক মার্ক মারে, 4 ধাম দেখা যায়, অসাধারণ লাগে। এখন হাওয়া হচ্ছে, এরকম একটা জায়গায় খেতে বসেছি, আর বেশি না বকে খেতে শুরু করি। কেমন খাওয়া সেটাও জানাচ্ছি। আচ্ছা, দুপুরে লাঞ্চে রয়েছে ডাল, মিক্স ভেজ, ডিমের কারি, পাঁপড়, স্যালাড, চাটনি। ভিউ, খাবার, হসপিটালিটি সব টপ নচ, বাট দেয়ার ইজ এ কিন্তু। আমার পার্সোনাল মত, তোমরা যদি ওই ছাদটায় সময় কাটাতে চাও তোমরা আসতে পারো, কিন্তু আমি বলবো এই হোমস্টেটাকে এড়িয়ে যাওয়াই ভালো। কারণ এই সিঁড়িটা বেশ খাড়াই একটা সিঁড়ি। বড় লাগেজ নিয়ে এলে যতই তারা লাগেজের ব্যবস্থা করে দিক, এদিকে 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 এদার, যতই তারা লাগেজের ব্যবস্থা করে দিক, কিন্তু ওই সিঁড়িটার জন্য না তোমাদের সব মুড চটকে যাবে, মানে মুডটা ভালো থাকবে না। আমার যদি অসুবিধা নেই, আমার অসুবিধা হয়নি, কারণ আমি যে সার্ভিসটা পাচ্ছি, এবং আমি জানতাম একটা সিঁড়ি আছে যেটা একটু কঠিন। আমি জাস্ট দিদির এই হোমস্টেতে থাকবো বলে এসেছিলাম। আর ওই পুচকেটা
ও আমার খুব বড় ভক্ত, ওর সাথে দেখা করবো বলে এসেছিলাম, আমার কমিটমেন্ট রাখতে এসেছিলাম। কিন্তু আমি যেটা শুনলাম, শুনে আমার আরও ভালো লাগলো, কারণ দরজার বাইরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেইটার উপর কিন্তু কাজ করছে এবং মানুষের ফিডব্যাক নিয়ে তারা এমন একটা হোমস্টে লিজে নেওয়ার চেষ্টা করছে যেখানে মানুষকে এতটা কষ্ট করে এই সিঁড়ি ভেঙে নামতে হবে না, গাড়ি সোজা হোমস্টের একদম মুখ অব্দি আসবে, সেখান থেকেই হোমস্টেতে উঠতে পারবে। তাহলে এই সিঁড়ি ভাঙার ব্যাপারটা যদি চলে যায় তাহলে মানুষের এই অসন্তোষের জায়গাটা থাকবে না। তো এটাই আমার ভার্ডিক্ট, এই হোমস্টেটাকে অ্যাভয়েড করো, এই হোমস্টেটাকে থেকো না। কতটা ডাউনহিল বুঝতে পারছো? নেক্সট টাইম আমি আরেকটা হোমস্টে, নতুন হোমস্টেটায় আসবো, যদি ওটা আমার ভালো লাগে আমি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাবে হোমস্টেটা কেমন বা কি। আপাতত এই হোমস্টেটায় থেকো না, থাকলে তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো হবে না। হোমস্টেতে থাকাটা ভালো, কিন্তু ওভারঅল এই সব কিছু নিয়ে তো একটা এক্সপিরিয়েন্স, নিচে নামা, হাঁটা, অ্যাক্সেসিবিলিটি, একটা জায়গার হোমস্টের অ্যাক্সেসিবিলিটি কত ভালো সেটাও একটা ব্যাপার। তো ওই হোমস্টের অ্যাক্সেসিবিলিটি একদমই ভালো নয়। দার্জিলিং ম্যালের ভিউটা এই মুহূর্তে একদম অন্যরকম, কারণ কালকে চিফ মিনিস্টার আসছেন, তার জন্য এইসব জিনিসপত্র চলছে। হ্যাঁ, এইটা দেখে একটু কেমন একটা লাগলো। মহাকাল মার্কেট যেটা ছিল দার্জিলিংয়ের এই ম্যালের পিছনেই, যেখানে প্রচুর কেনাকাটা করতো ফ্লাইং ট্যুরিস্টরা, সেই মহাকাল মার্কেট কিন্তু এখন আর নেই, মহাকাল মার্কেটকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশ হতাশ হলাম। ম্যাল আর আগের ম্যালের মতো নেই, আর এখন তো পুরো ম্যালকে ঘিরে দিয়েছে, স্টেজ মেজ হচ্ছে, ম্যালের ভাইবটাই নেই, একদম ম্যালের কোনো ভাইব নেই। জানি না সন্ধ্যের পর কি হবে, আজকে সারা সন্ধ্যাটাই ম্যালে কাটানোরই প্ল্যান। যতই বলি দার্জিলিং আর দার্জিলিং এর মতো নেই, কিন্তু এই জায়গাটায় এলে কেমন যেন অন্যরকম লাগে। এটাই হয়তো দার্জিলিং এর মহিমা। আর তাছাড়া এমনি তো একটা জায়গার জন্য এত লোক পাগল না, ভিড় টানার অদ্ভুত এক ক্ষমতা রয়েছে এই দার্জিলিং এর। যাই হোক, হাতে অঢেল সময়, তাই ছোট্ট করে একটা কিউরিও শপে ঢুকে আমরা আমাদের বেশ কিছু কিউরিসিটি মিটিয়ে নিলাম। দারুণ চোখ ধাঁধানো সব কালেকশন রয়েছে, একদম ম্যালের উপরেই দোকান। তোমরা এলে অবশ্যই ঢুকে দেখো, কিন্তু দারুণ লাগবে। হিলিংয়ে খুব এইবার বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়ার পালা, আর সেটা চায়ের চেয়ে বেটার অপশন কি আর অন্য কিছু হয় নাকি? তাই দলবল মিলে চলে গেলাম গোল্ডেন টিপসে। এখন আমরা যেরকম চায়ের সমজদার, তাতে একা বেশি রিস্ক নেওয়া ঠিক হবে না ভেবে গাইড দাদার শরণাপন্ন হলাম। ফ্লেভার আছে গিদ্দাবার চা বাগানের চা, ফ্লেভার অ্যারোমাটা খুব ভালো হবে, স্ট্রং থাকবে। অনেক সময় এটা হয় যে এখানে যেটা আমরা টেস্ট করলাম, বাড়িতে গিয়ে থাকে, এটা অ্যাটমসফিয়ারের জন্য হয় না, বাড়ি থেকে না, আপনি কি একটু আয়রন ফ্রি জল, একটু ভালো জলের মধ্যে, হ্যাঁ মানে ওটাই বলছি, মানে চা পাতা পরিমাণটা ঠিকঠাক দেবে, মানে ছোট এক কাপ চায়ের জন্য ছোট চামচের 1 চামচ দেবেন। আচ্ছা, বেশি দিলে পরে একটু বিটারনেস চলে আসবে, আর এগুলো 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতে হয়। আর যদি বেশিক্ষণ রাখে তাহলে একটু বিটারনেস চলে, ফ্লেভার আসবে না। অ্যাকচুয়ালি জল ফুটিয়ে বন্ধ করে চা পাতা দিয়ে দিতে হয়, 4-5 মিনিট ঢেকে রাখলে সেই চাটা বেস্ট। এই চাগুলো যদি ফোটান তাহলে আপনার কোনো ফ্লেভার থাকবে একদমই। এরকম ফ্লেভার ফুল মনে যেহেতু তোলা হচ্ছে, তাই ফ্লেভার অ্যারোমা এই চাগুলোর মধ্যে সব থেকে ভালো পাবে। আচ্ছা, এগুলো প্রাইস কি আছে? এটা যেমন সিঙ্গেল আপনার দাম হচ্ছে 1490 টাকা, বাই ওয়ান গেট ওয়ান। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান আছে। যদি একটা এটা যদি একটা নেন 1490 টাকা দুটো চা পেয়ে যাবেন। আর যদি সিঙ্গেল নিতে চান 790 টাকায় পাবেন। আচ্ছা, এটা ব্ল্যাক টি সেকেন্ড ফ্লাস। অনুভব, এটাও দেখতে পারিস কিন্তু। প্ল্যান করাই ছিল ডিনারটা ম্যাল রোডের আড়াতে করব। আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, সাদা মাঠা ছিমছাম রেস্টুরেন্ট। যারা হার্ড ড্রিঙ্কস চাও হার্ড, সফট ড্রিঙ্কস চাইলে সফট, সব পাবে। লাইভ মিউজিক, ওভারঅল অ্যাম্বিয়েন্স খুব ভালো। তার উপর এলো এই সারপ্রাইজ। আমার কাছে এমনি আমার জন্মদিন স্পেশাল কোনো দিন না, বাট আমার এই যে সাগরেদরা, এদের কাছে এই দিনটা যে কত স্পেশাল তা ওরা প্রতিনিয়ত বোঝালো। আমি একটু লজ্জা পেলাম, একটু এম্বারেসড হলাম, কিন্তু অনেকটা ভালো লাগা পকেটে পুরে নিয়ে এলাম। দারুণ কাটলো কিন্তু সময়টা। তো ফাইনালি নর্থ বেঙ্গলে আমাদের এই সিরিজের শেষ দিন,
শেষ রাত এখানেই শেষ হচ্ছে। ম্যাল নিয়ে একটা মিক্স ফিলিংস নিয়ে যাচ্ছি। ম্যালের অ্যাম্বিয়েন্স আর আগের মতো নেই আমার মনে হয়েছে, কারণ স্ট্রিট ফুড, লোকাল ফুড এখন আর বসতে দেওয়া হয় না। মহাকাল মার্কেট এখন আর নেই। তো এই দুটো কিন্তু ম্যালের, আমার কাছে এই দুটো ম্যালের একটা ক্যারেক্টার ছিল। ম্যাল জমজমাট থাকতো এই দুটোর জন্য, সেটা অনেকটাই এখন নেই। আর তার উপর এখন এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে। আমার ম্যালের অ্যাম্বিয়েন্স এবারে একদমই ভালো লাগেনি। আমি হতাশ হয়েছি, কিন্তু আলটিমেটলি শেষ ভালো যার সব ভালো তার। আর রাতে যে সন্ধেটা আমরা কাটালাম 5 জন, অনেকদিন মনে থাকবে। আর আমার জন্মদিনকে আরো স্পেশাল করার জন্য আমার এই 4 মূর্তি যে এফর্টটা দিল, সেটাও আমি অনেকদিন ভুলবো না। বাড়ি থেকে, ঘর থেকে এত দূরে এইভাবে যে আমার জন্মদিন ওরা এইভাবে সেলিব্রেট করবে, আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এবারের মতো নর্থ বেঙ্গল এখানেই শেষ হচ্ছে সিরিজ। দেখা হবে পরের কোনো পর্বে। আচ্ছা, ফাইনালি আমরা অনেক ঘুরে, প্রচুর সাইট সিইং করে শিলিগুড়িতে পৌঁছেছি। তো একটা ট্রিপ ভালো হওয়ার পিছনে অনেক কিছু জিনিস টিকমার্ক হতে হয়, তবে একটা ওভারঅল ট্রিপ খুব ভালো হয় প্রত্যেকের ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে সেইটা হচ্ছে সারথি যদি ভালো না হয় তাহলে ট্রিপটা কিন্তু ভালো হয় না। মানে এটা হওয়াটা খুব মুশকিল। সারথি ভালো নয় অথচ ট্রিপ ভালো হলো, এটা হওয়া ভীষণ মুশকিল। তোমরা সান্দাকফু সিরিজ দেখেছো, পেম্বাকে আমার প্রচণ্ড ভালো লেগেছিল। এই ট্রিপে এসে ভালো লাগলো এই ছেলেটিকে, বলজিৎ ওর নাম। প্রচণ্ড ভালো ছেলে, প্রচণ্ড ভালো হাত এবং বিহেভিয়ার প্রচণ্ড ভালো। মানে ও এসেছিল একদিনের জন্য আমার সাথে থাকতে, কিন্তু আমি ওকে বললাম তুমি আমার সাথে পুরো ট্রিপে থাকবে, এত ভালো ব্যবহার, এত ভালো হাত। তো আমি চাইবো তোমরা যদি আসো, আমি ওর নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, স্ক্রিনেও হয়তো যাবে। তো ওর সাথে একবার এসো, তোমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। বলজিৎ কেসা লাগা? হাসিটা কত মিষ্টি দেখো। চলো।